ওকে, আমাদের নতুন চ্যাপ্টারের নাম হলো ওয়াটার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন। এই চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে ওয়াটার ট্রান্সমিশন বলতে কি বোঝায়। ওয়াটার ট্রান্সমিশন হচ্ছে এমন একটা প্রসেস যে এখানে আমাদের কি করি, যে ওয়াটারকে এক লোকেশন থেকে আরেক লোকেশনে আমরা ট্রান্সফার করি। সেটা পাইপের মাধ্যমে করতে পারি, ক্যানালের মাধ্যমে করতে পারি, টানেলের মাধ্যমে করতে পারি, অনেকভাবে আমাদের এই ট্রান্সমিশনটা করা যায়। অর্থাৎ আমাদের পানি যে জায়গাতে ওয়াটার ট্রিটমেন্ট যেখানে হয়, সেখানে আমাদের আলটিমেটলি কি হয়, যে পানিকে ট্রিটেড অবস্থায় করা হয়। তারপরে কি করা হয়, যে সাপ্লাই লাইন দিয়ে ওই পানিটা নিয়ে এসে আমরা আমাদের বাসাবাড়িতে ইউজ করি। অথবা ওইটা যদি আমাদের ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কি করি, যে ওই পানিটা থেকে আমরা বোতলে নিয়ে বাজারজাত করে তারপরে সেটাকে ইউজ করি। সো যাই করি না কেন, আমাদের ওয়াটারটাকে ট্রান্সমিশন করতে হয়, অর্থাৎ এক লোকেশন থেকে আরেক লোকেশনে আমাদের ট্রান্সফার করতে হয়। তাহলে এই যে আমি ওয়াটারকে এক লোকেশন থেকে আরেক লোকেশনে ট্রান্সফার করতেছি, ট্রান্সপোর্ট করতেছি, এটাকে আমরা বলা হয় যে হচ্ছে হলো ওয়াটার ট্রান্সমিশন। তাহলে কি বলছে, ওয়াটার মে বি রিকোয়ার্ড টু বি ট্রান্সপোর্টেড ফ্রম সোর্স টু ট্রিটমেন্ট প্ল্যান্ট অর ট্রিটমেন্ট প্ল্যান্ট টু কনজিউমার। যেটা আমি বললাম, যে সাপোজ আমার সোর্স হচ্ছে হলো একটা নদী, সাপোজ আমি পদ্মার পানি ট্রিটমেন্ট করতেছি, তাহলে পদ্মাটা হচ্ছে হলো আমাদের সোর্স। পদ্মার পানিকে আমি কি করলাম, যে মাটির নিচ দিয়ে আমি কি করলাম, টেনে নিয়ে আসলাম কোথায়, আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, তাহলে এটা হলো আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্ট। পরবর্তীতে কি করলাম, ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা কি করলাম, ট্রিটমেন্ট চালাইলাম, যে বিভিন্ন ধরনের সেডিমেন্টেশন করলাম, কোয়াগুলেশন করলাম, ফিল্ট্রেশন করলাম, যত ধরনের ট্রিটমেন্ট আমাদের দরকার সবগুলো ট্রিটমেন্ট করে এই পানিটাকে আমরা কি করব, কনজিউমারের কাছে পাঠাবো, মানে যারা এই পানিটা ইউজ করবে, মানে আমরা। ঠিক আছে, সো এই টোটাল প্রসেসটাকে আমরা বলতে পারি ওয়াটার ট্রান্সমিশন। আর ওয়াটার ডিস্ট্রিবিউশনটা কি, ওয়াটার ডিস্ট্রিবিউশন হচ্ছে হলো ওয়াটার সাপ্লাই সিস্টেমের একটা পার্ট, যেখানে আমাদের কি করা হয়, যে ওয়াটারটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিই। সাপোজ আমার কাছে একটা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির পানি কই যায়, যে প্রতিটা বাসায় বাসায় যাচ্ছে। ঠিক আছে, বা আমার কাছে মনে করেন যে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আমি লাইন বের করে দিলাম, এই লাইনটা আমার যে এলাকা আছে সেই এলাকার বিভিন্ন বাসাতে যাবে। তো আলটিমেটলি কি হবে, এই পানিটাকে আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন না করলে আমাদের কি হবে, যে কোথাও পানি পাবে, কোথাও পানি পাবে না। সো আমাদের আলটিমেট যে গোলটা ওয়াটার সাপ্লাই সিস্টেমে, সেটা হচ্ছে হলো ওয়াটার ট্রান্সমিশন করা অ্যান্ড ওয়াটার ডিস্ট্রিবিউশন করা। আমরা এই পার্টে এই দুটা প্রসেস নিয়ে পড়ব। তাহলে আমাদের পারপাসটা কি, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের কনস্ট্রাকশন অফ এ পাইপলাইন, অর্থাৎ আমাদের যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন প্রসেসটা আছে তার জন্য সবচেয়ে কমনলি যেটা ইউজ করা হয় সেটা হলো পাইপ। ঠিক আছে, পানির লাইনের পাইপ যেটা। সো এটা কনস্ট্রাক্ট করার মেইন পারপাসটা কি, টু মেক ওয়াটার অ্যাভেলেবল ইন ক্লোজ প্রক্সিমিটি টু দ্য কনজিউমার, অর্থাৎ কনজিউমারের অনেক কাছাকাছি যেন পানি আমার অ্যাভেলেবল থাকে। টু সাপ্লাই ওয়াটার ইন অ্যাডিকুয়েট কোয়ান্টিটিস অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য কনজিউমার, অর্থাৎ কনজিউমারের ডিমান্ড অনুযায়ী আমাদের কি করা, পানি সাপ্লাই দেওয়া। ঠিক আছে, যখন আমাদের ডিমান্ড বেশি তখন পানির সাপ্লাই বেশি হবে, যখন আমাদের ডিমান্ড কম তখন পানির সাপ্লাই কম হবে। টু সাপ্লাই ওয়াটার উইথ অ্যাডিকুয়েট প্রেশার, প্রেশারটা কি স্যার, প্রেশার হচ্ছে হলো আমার যখন প্রেশার যে জায়গাতে বেশি থাকবে সেখান থেকে আমাদের লো প্রেশারের দিকে আমাদের কি হয়, যে ওয়াটারটা পাস করে। সো আমাদের কি করতে হয়, যে কোন জায়গাতে কি পরিমাণ প্রেশার আছে সেটার উপর বেসিস করে আমাদের ওয়াটারটাকে সাপ্লাই করতে হয়। তো রেগুলেট ওয়াটার সাপ্লাই অ্যাজ পার রিকোয়ারমেন্ট, এটা আর এটা একই ধরনের কথা, যে যেখানে ডিমান্ড বেশি সেখানে আমি পানি বেশি পাঠাচ্ছি, যেখানে ডিমান্ড কম সেখানে আমি পানি কম পাঠাচ্ছি। ওকে, ওকে, এটার দরকার নাই। তাহলে ক্লাসিফিকেশন অফ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই যে আমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা আছে, এটাকে আমরা কয়েকটা ভাগে ক্লাসিফাই করতে পারি বা বিভিন্ন প্রসেসে ক্লাসিফাই করতে পারি। অর্থাৎ কি কি প্রসেসে আমি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন করতে পারি। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য গ্র্যাভিটি ফ্লো সিস্টেম। নাম থেকেই আমরা হচ্ছে হলো একটা বেসিক আইডিয়া নেওয়ার ট্রাই করব, তাহলে এটা আমাদের মনে থাকবে। হোয়াট ইজ গ্র্যাভিটি ফ্লো সিস্টেম? Gravity flow system is the system where water is distributed using gravity. ঠিক আছে, গ্র্যাভিটিটা কি স্যার, গ্র্যাভিটি হচ্ছে হলো অভিকর্ষ ত্বরণ। আমি যদি বাংলায় বলি, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সে কি হয়, যে আমি উপর থেকে কোনো একটা জিনিসকে ফেলে দিলে সেটা নিচে চলে যাবে গ্র্যাভিটির জন্য। ঠিক আছে, পৃথিবী আমাকে ওই বস্তুটাকে কি করতেছে, টানতেছে তার দিকে, তার সেন্টারের দিকে। ঠিক আছে, দিস ইজ গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি ফ্লো সিস্টেমে কি হবে, যে আমাদের উপরে থাকবে আমার সোর্স, এই ওপর থেকে যখন পানিটা আমার কি হবে, যে নিচে কনজিউমারদের কাছে যাবে,
গ্র্যাভিটির কারণে, then we can say that this is the gravity flow system. অর্থাৎ এই জায়গাতে আমাদের কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না, কিচ্ছু থাকবে না, জাস্ট হাইটের ডিফারেন্সের কারণে আমাদের কি হবে, পানিটা এক জায়গা থেকে আরেকটা জায়গাতে চলে যাবে। The second one is the system with direct pumping. What is direct pumping? Pumping কি, এটা সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে যে পাম্প হচ্ছে হলো আমাদের একটা প্রসেস যেখানে আমরা কি করি, যে একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের কি করে, যে মাটি থেকে টেনে পানি উপরে তোলে। ঠিক আছে, সো আমাদের যখন কি করব, যে প্রতি মুহূর্তে মাটি থেকে পানি টেনে উপরে তুলে কনজিউমারদের কাছে পাঠাবে, দেন ওইটাকে আমরা বলতে পারি যে সিস্টেম উইথ ডিরেক্ট পাম্পিং। এবার আসতেছে সিস্টেম উইথ পাম্পিং এন্ড স্টোরেজ, যেটা আমরা ফলো করি। এটাতে কি হয়, যে পাম্প কি করে, পানির পাম্প কি করে, মাটি থেকে পানি তোলে, পরবর্তীতে এই পানিটা কি করে একটা ট্যাঙ্কিতে পাঠায়। ঠিক আছে, ওই ট্যাঙ্কি থেকে আমার যখন যেখানে দরকার হবে সেখান থেকে আমরা পানি ইউজ করি। সো একটা কি, একটা হলো সরাসরি তুলবে আর পাঠায় দিবে, সেটা হলো ডিরেক্ট পাম্পিং। আর একটা কি, নিচ থেকে উপরে পানি তুলে সেটা একটা স্টোরেজে ধরে রাখবে, পরবর্তীতে স্টোরেজ থেকে আমরা জিনিসটা ইউজ করব। সো এই তিনটা সম্পর্কে বেসিক আইডিয়া আমার হয়ে গেছে, এগুলোর ডেফিনেশন এখন দেখি। তাহলে ফার্স্ট এটা কি বলতেছে, গ্র্যাভিটি ফ্লো ওয়াটার সাপ্লাই সিস্টেম। এই যে যেটা বললাম যে ওয়াটার সোর্স স্টোরেজ যেটা, সেটা কই থাকবে, উপরে থাকবে, আর ওয়াটার কনজিউমার যারা তারা নিচে থাকবে। তাহলে এখান থেকে পানি যখন ছেড়ে দিব তখন কি হবে, কোনো ধরনের পাম্প লাগবে না, কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স লাগবে না। গ্র্যাভিটির কারণে কি হবে, এই পানিটা গ্র্যাভিটির কারণে কি হবে, এই পানিটা ধীরে ধীরে নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হলো আমাদের কি, যে গ্র্যাভিটি ফ্লো সাপ্লাই সিস্টেম। পরবর্তীতে ওই পানিটা কারা ইউজ করবে, এখানে যাদের বাসস্থান তারা এই পানিটাকে ইউজ করবে। এটা আমাদের হলো গ্র্যাভিটি ফ্লো সিস্টেম। এবার আমাদের কি আসতেছে, যে এর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। তাহলে দেখি, যে অ্যাডভান্টেজ হচ্ছে হলো আমার requires no energy to operate as water is conveyed by the gravity, যেটা কেবলই বললাম যে কোনো ধরনের এক্সটার্নাল সোর্স বা কোনো ধরনের এক্সটার্নাল এনার্জির আমার দরকার নাই। ঠিক আছে, গ্র্যাভিটির কারণে সরাসরি এই পানিটা কি হবে, আমাদের কনজিউমারদের কাছে চলে যাবে। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট নো পাম্প ইজ রিকোয়ার্ড এন্ড দেয়ার আর ভেরি ফিউ মুভিং পার্টস। ঠিক আছে, এখানে কোনো ধরনের পাম্পের দরকার হয় না। কেন দরকার হয় না, কারণ আমার পানি তো কোনো জায়গা থেকে তুলতে হয় না। ঠিক আছে, আমি পানি রাখতেছি সোর্সে, সেখান থেকে অটোমেটিক্যালি পানি আমার চলে যাচ্ছে। কনস্ট্রাকশন অপারেশন এন্ড মেইনটেনেন্স এর সিম্পল। কেন সিম্পল, কারণ আমার কোনো ধরনের পাম্প নাই, কোনো এক্সটার্নাল সোর্স নাই, কোনো আমার হচ্ছে হলো মুভিং পার্টের ঝামেলা নাই, তারপরে কোনো জায়গায় আমাদের হচ্ছে হলো পানি আটকে রাখার কোনো ঝামেলা নাই, বা ফ্লো কম বেশি হওয়ার কোনো ঝামেলা নাই। সো দেখা যায় যে আমাদের এই যে জিনিসগুলো নাই, ইনস্ট্রুমেন্ট কিছু কম, ঠিক আছে, কোনো ইনস্ট্রুমেন্টই লাগে না, সে কারণে আমাদের দেখা যায় যে এটার কস্টটা অনেক কম হয় বা মেইনটেনেন্সে এটা সিম্পল হয়। ডিসঅ্যাডভান্টেজটা কি, not applicable in flat countries where an elevated source of water is not available. আচ্ছা, তাহলে এটার মেইন থিমটা কি ছিল স্যার, এখানে হাই গ্রাউন্ড থাকবে, এখানে লো গ্রাউন্ড থাকবে, হাই গ্রাউন্ড থেকে লো গ্রাউন্ডের দিকে পানি ফ্লো করবে। এখন মনে করেন যে আমার কান্ট্রিটা ফ্ল্যাট, ফ্ল্যাট কান্ট্রি হলে প্রবলেম কই, তার নির্দিষ্ট হাই গ্রাউন্ডও নাই, লো গ্রাউন্ডও নাই, এটা ফ্ল্যাট কান্ট্রি। তাহলে ফ্ল্যাট কান্ট্রি হলে আমার কি হবে, যে পানির যে ট্রান্সফার হওয়াটা গ্র্যাভিটির কারণে সেটা আর হবে না, পানি যে জায়গায় আছে সেই জায়গাতেই স্ট্যাটিক থাকবে। সো আমাদের ফ্ল্যাট কান্ট্রিজের জন্য আমরা এটাকে ইউজ করতে পারবো না। The second one is that water loss by leakage and wastage is comparatively higher as the system remains under constant pressure. লিকেজ এন্ড ওয়েস্টেজ হায়ার কিসের জন্য, কারণ সব সময় পানিটা আমার এখানে চলে আসতেছে, আমি ইউজ করি না করি আমার সব সময় কি হবে, পানি এখান দিয়ে পাস করবে। তার কারণে যেটা হবে, যে রাতের বেলা আমরা যখন ঘুমাই থাকি তখন তো আমরা কনজিউম করি না, কিন্তু তখনও আমাদের দেখা যায় যে এই জায়গাতে একটা প্রেসার সবসময় ক্রিয়েট হয়ে থাকে, যার কারণে আমাদের এটা নন স্টপ প্রসেসের দিকে যায় এবং অনেক পরিমাণে ওয়াটার ওয়েস্ট হয় এবং লিকেজ হয়। এবার সেকেন্ডটা নিয়ে যদি বলি, ডিরেক্ট পাম্পিং সিস্টেম, কি বলছিলাম, যে আমি সরাসরি পাম্প দিয়ে তুলবো, আমি সরাসরি ডিস্ট্রিবিউট করবো। তাহলে এটাতে কি অ্যাডভান্টেজ, ওয়াটার ক্যান বি পাম্পড অনলি হোয়েন রিকোয়ার্ড। সাপোজ আমার এখন পানির দরকার, আমি পাম্প অন করে দিলাম, পাম্প দিয়ে পানি উঠতেছে, আমি সরাসরি পানি ইউজ করতেছি, পানির দরকার নাই, পাম্প বন্ধ করে দিলাম। ঠিক আছে, যেরকম রাতে ঘুমানোর টাইমে
আমরা সাপোজ পানি বন্ধ করে দিয়ে ঘুমাই গেলাম, এটা হলো ডিরেক্ট পাম্পিং। লো ওয়াটার লস ডিউ টু সিস্টেম লিকেজ, তাহলে এখানে ওয়াটার লস কম হয়, ঠিক আছে, এখানে ওয়াটার লস আমাদের কম হয়ে থাকে। কেন? কারণ আমার যখন দরকার হচ্ছে আমি তখন পানি তুলতেছি, যখন দরকার নাই তখন আমি পানি তুলতেছি না। ডিসঅ্যাডভান্টেজে কি বলে? ডিসঅ্যাডভান্টেজে বলা হলো ডিরেক্ট পাম্পিং এট আ ইউনিফর্ম রেট is not able to meet varying water demand and maintain required pressure under varying rates of consumption। আচ্ছা, এটা কি বলতেছে যে আমি যখন পাম্প দিয়ে পানি তুলতেছি তখন আমি কি একটা ইউনিফর্ম রেটে তুলতেছি। তাহলে ইউনিফর্ম রেটে তুললে প্রবলেম কই? মনে করেন যে আমার এখন দুপুরবেলা বা আমার এখন অফিস টাইম সকাল 10টা, ঠিক আছে, সকাল 10টা, তাহলে সকাল 10টায় আমার বাসাতে মনে করেন 4জন আমরা জব করি। ওকে, তাহলে 4জন আমরা 3টা বাথরুমে ঢুকে গেলাম গোসল করার জন্য। তাহলে আমার কি দরকার? এই টাইমে রেট বেশি দরকার। এখন ও যদি ইউনিফর্ম রেটে পানি তুলতে থাকে তাহলে কি হবে? কোনো বাথরুম, প্রতিটা বাথরুমে হয় কম পানি বের হবে, অথবা কোনো কোনো বাথরুমে পানি বেরই হবে না, বাকি 2 বাথরুমে পানি বের হবে। সো এটা হলো আমার প্রবলেম, যে যে জায়গাতে আমাদের ডিমান্ডের ভ্যারি হইতে পারে ওই জায়গাতে এই পাম্প মেথডটা খুব একটা বেশি কাজের হয় না। পাওয়ার ফেলিওর মিন্স ব্রেকডাউন অফ দ্য সিস্টেম, যদি পাম্প নষ্ট হয় তাহলে পানি না পেয়ে থাকতে হবে, ঠিক আছে, পানি না ইউজ করে থাকতে হবে। এখানে মেইনটেনেন্স এন্ড অপারেশন কস্ট হাই, খুবই স্বাভাবিক, পাম্প ইউজ করছি। আচ্ছা, এখানে ওয়াটার কন্টামিনেশন হওয়ার পসিবিলিটি বেশি নন পাম্পিং আওয়ারে। কেন? কারণ আমাদের পানি কি থাকতেছে, যে লিকে থাকতেছে, ঠিক আছে, অর্থাৎ পানি যে ইনফ্লোটা আছে সেটা আমাদের স্ট্যাটিক অবস্থায় থাকতেছে। তখন আমাদের কি হয়, যে নন পাম্পিং আওয়ার, যে টাইমে আমি পানি তুলতেছি না সেই টাইমে আমাদের কন্টামিনেশন হওয়ার পসিবিলিটি থাকতেছে। পাম্পিং উইথ শর্টেজ স্টোরেজ সিস্টেম, এটা কি বলে? এটা খুবই রিলায়েবল একটা অপশন, যেখানে আমাদের কি হয় যে ক্যান কোপ উইথ ফ্লাকচুয়েশন অফ ওয়াটার ডিমান্ড, যখন আমার যেরকম ডিমান্ড আসতেছে তার সাথে এটা ফ্লাকচুয়েট করতে পারে। আমি কি করলাম, পাম্পও ছেড়ে দিলাম, আমি হচ্ছে হলো বাথরুমেও ঢুকে গেলাম সবাই একসাথে, ঠিক আছে, তখন কি হবে, যে আমার যে স্টোরেজটা আছে, ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের পানিটাও ইউজ হচ্ছে, আবার কি হচ্ছে যে সিমিলার ওয়েতে পাম্প থেকে আবার ট্যাঙ্কে পানি যাচ্ছে। সো এটা মোটামুটি একটা রিলায়েবল প্রসেস। আচ্ছা, এখানে আমাদের কি হয় যে রেটেড ক্যাপাসিটি, অর্থাৎ বিভিন্ন রেটে আমাদের পাম্প দিয়ে পানি তোলা যায়। তারপর কি বলছি, রিজনেবল প্রেসার ক্যান বি মেইনটেইনড উইথ ভ্যারিং ওয়াটার ডিমান্ড, অর্থাৎ আমার পানি যখন থাকবে আমার ট্যাঙ্কিতে ওয়াটার হেড কিরকম অবস্থায় আছে সেটার উপর বেসিস করে আমাদের লো প্রেসার এবং হাই প্রেসারের রেসপেক্টে আমরা পাম্প দিয়ে পানি তুলতে পারি। ডিসঅ্যাডভান্টেজটা কি? এখানে হায়ার ইনিশিয়াল কস্ট, আমাদের অনেক বেশি কষ্ট হয় কারণ স্টোরেজে একটা এক্সট্রা কস্ট যায়। আর এখানে আমাদের হচ্ছে হলো হায়ার লস হয়, ঠিক আছে, কারণ আমরা কি করি, পানি ছেড়ে দিয়ে বসে থাকি, কারণ আমরা জানি যে আমাদের পানি কমানোর কোনো সুযোগ নাই, কারণ আমার ট্যাঙ্কিতে পানি আছে। ওকে, এবার আসি আমরা সিস্টেম উইথ ডিরেক্ট পাম্পিংটা কি বলে, যে পাম্প দিয়ে পানি তুলতেছি, ওয়াটার ডিস্ট্রিবিউট করতেছি। আর সিস্টেম উইথ পাম্পিং এন্ড স্টোরেজে কি বলে, পাম্প দিয়ে পানি তুলতেছি, এখানে ওয়াটার রিজার্ভার আছে, পরবর্তীতে রিজার্ভার থেকে আমাদের বিভিন্ন দিকে পানি আমরা কি করতেছি, পাঠাই দিচ্ছি, ঠিক আছে। সো আমাদের এখানে কি থাকতেছে, একটা ট্যাঙ্কি এক্সট্রা থাকতেছে। তাহলে আমরা 3টা ফিগার দেখাইছি, একটা ফিগার কিসের, গ্র্যাভিটি ফ্লো সিস্টেমের, আর একটা ফিগার হচ্ছে হলো সিস্টেম উইথ ডিরেক্ট পাম্পিং এ, আর একটা সিস্টেম উইথ পাম্পিং এন্ড স্টোরেজে। খুবই সহজ 3টা ফিগার দেখলেই হবে, আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়বেন এই জায়গা থেকে। ওকে, এবার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কি? ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হচ্ছে আমাদের ওয়াটার ট্রান্সমিশনের কাজ শেষ, যে ওয়াটার আমাদের কনজিউমার পর্যন্ত পৌঁছানো, আমাদের ট্রান্সমিশন যেটা, সেটার কাজ শেষ, যে পাম্প দিয়ে আমি ওয়াটার তুলতেছি এবং পাঠাচ্ছি। এখন আমি যে ওয়াটারটা পাঠাবো, ঠিক আছে, আমি আমার স্টোরেজ থেকে ওয়াটারটা যে আমার কনজিউমারদের কাছে পাঠাবো, এটার জন্য আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করতে হবে। হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক? ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হচ্ছে হলো আমাদের যে পানিটা থাকতেছে এটাকে আমরা সার্কিটের মাধ্যমে ডিস্ট্রিবিউট করি। সার্কিটটা কি স্যার? সার্কিট মনে করেন এটা, এইখান থেকে আমার ওয়াটার ফ্লো শুরু হয়েছে, তাহলে সেই দিকে যাবে, এদিকে যাবে, পরবর্তীতে এদিক থেকে এইদিকে যাবে, এদিক থেকে এইদিকে যাবে, এভাবে ধীরে ধীরে আমাদের এখানে মনে করেন একটা বাসা, এইখানে একটা বাসা, এইখানে একটা বাসা আছে, ঠিক আছে। সো এটা হলো আমাদের ডিস্ট্রিবিউশন, যে আমাদের সার্কিটের মাধ্যমে কি হয়, যে ওয়াটারটা বিভিন্ন কনজিউমারের কাছে পৌঁছায়। তাহলে এটা হতে পারে ব্রাঞ্চ, এটা হতে পারে লুপ, এগুলো আমরা সামনে আরো দেখব। তাহলে আমরা যদি ফার্স্টে আসি, যে ব্রাঞ্চ সিস্টেম এবং লুপ সিস্টেম কোনটা, এটা হলো ব্রাঞ্চ মানে শাখা প্রশাখা। এটা হলো আমাদের সোর্স, এই সোর্স থেকে পানি আসলো, এসে কিছু এদিকে গেল, কিছু এদিকে গেল, কিছু আবার এখানে আসলো,
এসে এখান থেকে আবার এইদিকে গেল কিছু, এদিকে গেল কিছু, এভাবে আমাদের কি হয় যে ব্রাঞ্চের মাধ্যমে, শাখা প্রশাখার মাধ্যমে আমাদের পানি ট্রান্সফার হইতে পারে। আর একটা কি লুপ। লুপ মানে কি? লুপ মানে আবদ্ধ জায়গা, ঠিক আছে। দেখেন এটাও খোলা জায়গা, আর লুপটা হলো কোনো আবদ্ধ জায়গা। সেটা রেক্টেঙ্গুলার ফরমেশনে হইতে পারে, সেটা সার্কুলার ফরমেশনে হইতে পারে, বিভিন্ন ধরনের ফরমেশনে সেটা হইতে পারে। সোর্স থেকে বিভিন্ন দিকে লুপের মাধ্যমে আমাদের একটা আবদ্ধ জায়গা জুড়ে আমাদের পানি ট্রান্সফার হইতে থাকে। ওকে, তাহলে এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলছে, এটা একটু দেখতে পারেন। তাহলে অ্যাডভান্টেজে কি বলছে যে ব্র্যান্ড যেহেতু এটা রিলেটিভলি চিপ হয়, এটা ইজি ডিজাইন হয়, এবং এটাকে আমরা হচ্ছে হলো ইজিলি এক্সপ্যান্ড করতে পারি। ইজিলি এক্সপ্যান্ড করতে পারি বলতে কি, মনে করেন আমি জানি আমার এই জায়গাতে পানি আসে, এখন মনে করেন যে আমার এই জায়গায় আর একটা বাসা আছে যার পানি দিতে হবে, তখন আমি কি করব, এখান থেকে সরাসরি এটার সাথে লাইন দিয়ে দিতে পারবো, যার কারণে আমি কি করতে পারি যে ইজিলি আমি লাইন ক্রিয়েট করতে পারি। ডিসঅ্যাডভান্টেজটি স্ট্যাগন্যান্ট ওয়াটার থাকে, অর্থাৎ হচ্ছে ওয়াটার থেমে থাকে। থেমে থাকার কারণে আমাদের কি হয় যে এখানে সেডিমেন্টেশন হয় এবং আমাদের ওয়াটার কন্টামিনেশন হওয়ার পসিবিলিটি থাকে। এখানে আমাদের এই সিস্টেমটাকে যখন আমি ক্লিন করতে যাই তখন আমাদের ফ্রিকুয়েন্ট ফ্লাশিং এর দরকার হয়, অর্থাৎ পুরা ডিস্ট্রিবিউশন সেক্টর জুড়ে আমাদের বিশাল অ্যামাউন্টের পানি পাস করতে হয়, করে আমরা কি করি এই সিস্টেমটাকে ক্লিন রাখতে পারি। আর কি বলছি যে আমাদের এই যে রিপেয়ার ওয়ার্ক আছে, এই রিপেয়ার ওয়ার্কটা করার টাইমে আমাদের কি হয় যে মেইন লাইনের পানি বন্ধ হয়ে যায়। যেরকম মনে করেন যে আমার এই পাইপটা রিপেয়ার করা দরকার, এই পাইপটা আমি রিপেয়ার করতেছি, তাহলে এই পাইপটা রিপেয়ার করলে কি হবে, এর একটা জায়গা তো আমার কি যাবে না, কোনো ধরনের পানি যাবে না, সবগুলা পানি না পেয়ে বসে থাকবে, ঠিক আছে। সো এটা রিপেয়ার করার টাইমে দেখা যায় যে আমাদের মেইন লাইন অথবা সাব মেইন লাইনে আমাদের কাট হইতে পারে, ঠিক আছে। ওকে, এবার কি আসতেছে লুপ নেটওয়ার্ক। লুপ নেটওয়ার্কের সুবিধা কি, যে এখানে আমাদের স্ট্যাগন্যান্ট থাকে না, ওয়াটার লুপের মাধ্যমে কি করে যে চলাফেরা করতে থাকে। আর কি বলছি যে কন্টিনিউইটি অফ ওয়াটার সাপ্লাই এনিওয়্যার ইন দ্য সিস্টেম ডিসপাইট এনি রিপেয়ার ওয়ার্ক টু মেইনটেইন অর সাব। আচ্ছা, এখানে আমাদের যদি কোনো জায়গাতে পাইপের আমি কাজও করি, যেরকম মনে করেন এই পাইপে আমি কাজ করতেছি, তখন আমার কি হবে, এইখান থেকে ওয়াটার সাপ্লাই যাবে, গিয়ে সে এই দিক থেকে এই দিকের অংশগুলোতে যেতে পারবে, গিয়ে সে এই দিকেও যেতে পারবে। সো আমার কি হইতে পারবে না যে আমার কোনো জায়গাতে যদি পাইপের কাজ করতে হয় তাহলে আমাদের মেইন লাইন বা সাব মেইন লাইন গুলো আমাদের কাট হয়ে থাকবে না, বসে থাকবে না। আর কি যে এটা আমাদের কি থাকবে যে একটা গুড কন্ট্রোল থাকবে। ডিসঅ্যাডভান্টেজে কি বলছে, এটা হাই ইনিশিয়াল কস্ট এবং এখানে আমাদের লার্জ নাম্বার অফ ভালভের দরকার হয়, ঠিক আছে, অনেকগুলা ভালভের দরকার হয়। দেখেন এখানে কতগুলা বড় বড় পাইপলাইনের দরকার হয়েছে, ঠিক আছে। ওকে, এবার ডিজাইন কনসিডারেশন, আমাদেরকে এই ডিস্ট্রিবিউশন লাইন এবং ট্রান্সমিশন লাইনটা ডিজাইন করতে হবে, সেটার জন্য কিছু জিনিসকে আমাদের মাথায় রাখতে হয়। যার মধ্যে একটা মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হলো আমাদের কখন কোন জায়গাতে পানি বেশি লাগে। তাহলে এটা যদি আমি গ্রাফটা দেখি, তাহলে 0 মানে হলো রাত 12টা, তারপরে হচ্ছে হলো 4 মানে হলো রাত 4টা, ভোর 4টা, এটা হলো সকাল 8টা, এটা হলো দুপুর 12টা, এরকম করে গেছে। দেখেন আমাদের এই যে সকাল 8টা থেকে ম্যাক্সিমাম 9টা, যেটা এই জায়গাতে আমাদের পানি কি সবচেয়ে বেশি লাগে। কেন সবচেয়ে বেশি লাগে, কারণ আমাদের কি থাকে, অফিস আওয়ার থাকে। তাহলে আমরা এই টাইমগুলো তো অফিসে যাই, তো অফিসে যাওয়ার সময় আমরা আবার ঘুমের থেকে উঠি, তাহলে ঘুম থেকে ওঠার জন্য আমাদের হাত মুখ ধোয়ার জন্য পানি লাগে। যারা অফিসে যায় তারা গোসল করে বের হয়, সেটার জন্য আমাদের পানি লাগে। তারপর হচ্ছে আমরা নাস্তা করি, সেই নাস্তা তৈরি করতে হয়, সেটার জন্য পানি লাগে। আমরা দুপুরে রান্না করি, সেটার জন্য আমাদের এই টাইমটাতে পানি লাগে। সো আমাদের কোন টাইমে পানি লাগবে এটার রেসপেক্টে আমাদের হচ্ছে হলো এই গ্রাফটা সাজানো। যে আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সকালে পানি অনেক বেশি লাগে। আবার দেখেন এই যে এই অংশটুকু কি সন্ধ্যার অংশ না, তাহলে সন্ধ্যার অংশ দেখা যায় যে আমাদের পানি অনেক বেশি লাগে। আর এটা হলো এভারেজ, ঠিক আছে, এই সোজা লাইনটা হলো এভারেজ, যে আমাদের এভারেজ কত লাগে। তাহলে এই যে আমাদের পানি বেশি লাগতেছে, তাহলে এটা তো আমাদের ডিজাইন করতে হবে, তাই না। তাহলে আমি যদি এমন ডিজাইন করি যে এভারেজ কতটুকু পানি লাগে সেটার রেসপেক্টে ডিজাইন করলাম, তখন আমাদের কি হবে যে যে টাইমে আমাদের পানি বেশি লাগবে ওই টাইমে গিয়ে আমি আর পানি সাপ্লাই দিতে পারবো না, তাই তো। সো আমাদের কি করতে হয় যে ডিজাইনটা আমাদের পিক আওয়ার নিয়ে কাজ করতে হয়। পিকটা কি স্যার, পিকটা হচ্ছে হলো আমাদের সর্বোচ্চ পরিমাণ যে পানিটা লাগে সেটা। তাহলে সর্বোচ্চ পরিমাণ পানিটা মাথায় রেখে আমাদের হচ্ছে ওয়াটার সাপ্লাই লাইনে ডিজাইন করতে হয়। তাহলে এই যে আমাদের সর্বোচ্চ পরিমাণ পানি যেটা লাগতেছে, এটা দেখেন কি বলছে
the peak daily demand can be estimated by adding 30 to 50% to the average daily demand over a year. তাহলে একটা বছরের এভারেজ যতটুকু পানি লাগে তার 30 থেকে 50% বেশি হিসেবে আমরা ডিজাইন করব। তাহলে আমরা পিক পেয়ে যাব। তার মানে ইয়ারের জন্য আমার পিক ভ্যালু 1.3 and 1.5। আচ্ছা, আর কি বলছে যে ঘন্টার বেসিসে, যেটা কেবলই দেখাইলাম। তাহলে এটাতে লেট নাইটে আমাদের কি হয় যে মিনিমাম হয় এবং আমাদের সকালবেলা ডিমান্ড সবচেয়ে বেশি থাকে। সো আমাদের কি করতে হবে যে সকালে আমাদের এভারেজের অপেক্ষা একটা নির্দিষ্ট পার্সেন্টে বেশি আমাদের ধরতে হবে, আর রাতের বেলা আমাদের এভারেজ অপেক্ষা কম ধরতে হবে। সো এই হিসাবে আমাদের ডিজাইন করতে হবে। তাহলে সেটাও কি বলছে, সেটাও আমাদের কত পার্সেন্ট, 1.5 থেকে 2, মানে প্রায় দ্বিগুণও আমাদের হয়ে থাকে। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি, এই যে এটা কি 1 মানে হলো এভারেজ, আর পিক পারফরমেন্সের যদি আমি টানি তাহলে প্রায় 2 এর মতো হয়ে যায়। যার কারণে আমাদের কি ডিজাইন করতে হয়, যে এভারেজ যে কনজাম্পশনটা আছে তার দ্বিগুণ পরিমাণে পানি লাগবে সকালে, এই জিনিসটা মাথায় রেখে দেন আমাদেরকে ডিজাইন করতে হয়। ওকে, তাহলে ডিজাইনের জন্য এই টেবিলটা দেখতে পারেন, জাস্ট একটা বেসিক আইডিয়ার জন্য যে আমাদের কোন জায়গাতে ওয়াটার বেশি লাগে। যেরকম রুরাল এরিয়াগুলোতে 50 এলপিসিডি অর্থাৎ পানি অনেক কম লাগে, তারপরে আমাদের উপজেলাতে আরেকটু বেশি লাগে, জেলাতে আরেকটু বেশি লাগে, সিটি কর্পোরেশন আরেকটু বেশি লাগে। সো এটা জাস্ট ক্লিয়ার হবে। স্যার এটার ইউনিটটা কি? এলপিসিডি, ঠিক আছে, লিটার পার ক্যাপিটা ডিমান্ড। লিটার পার ক্যাপিটা, পার ক্যাপিটা মানে হচ্ছে হলো একজন, ঠিক আছে, এক পার ক্যাপিটা, পারসনের। হ্যাঁ পার পারসন, ঠিক আছে। ওকে, এবার আমাদের ডিজাইন ফ্লো আসতেছে। ডিজাইন ফ্লো এর একটা ইকুয়েশন আছে। সো এই ইকুয়েশনটা দেখি, এই ইকুয়েশনটা কি বলে, q is equal to f into ছোট হাতের q into pf divided by 1 minus 0.1 w। এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। q যেটা, সেটা হলো পিক ডিজাইন ফ্লো, যেটা বললাম যে আমাদের সকালবেলা সবচেয়ে পানির পরিমাণ বেশি লাগে। সো বড় হাতের কিউটা হচ্ছে হলো এই যে যে জায়গাতে আমাদের পানির পরিমাণ বেশি লাগতেছে সেটা। হ্যাঁ, কে হ্যান্ড রাইজ করছেন? কোশ্চেন আছে কোনো? ওকে, তাহলে আমি কি বললাম যে কিউটা হচ্ছে হলো আমাদের পিক ডিজাইন ফ্লো, অর্থাৎ যে জায়গাতে আমাদের পানির ফ্লো সবচেয়ে বেশি লাগে সেটা হলো কিউ, বড় হাতের কিউ। ওকে, নেক্সটটা কি বলছি, নেক্সটটা হচ্ছে হলো পিএফ। পিএফ কিন্তু আমরা পড়ে আসছি, পড়ছি না, যে পপুলেশন ডিজাইন করছি না, যে আমাদের হচ্ছে হলো 2010 সালে এত পপুলেশন ছিল, 2015 সালে এত ছিল, 2020 সালে এত ছিল, 2025 সালে আমাদের পপুলেশন কত হবে, এই ডিজাইনও করছি। আবার ওই দিক থেকে বলছি হলো যে 2020 মানে প্রেজেন্ট ইয়ারে 2024 সালে আমার, সরি 2025 সালে আমার পপুলেশন এত, আর হচ্ছে হলো রেট অফ পপুলেশন চেঞ্জ আর এর ভ্যালু এত, তাইলে হলো 2026 সালে কত হবে এই জিনিসটা বের করো, এটাও আমরা করছি। সো পিএফ হচ্ছে হলো ডিজাইন পপুলেশন, যেটা আমরা মিডের আগে করে আসছি। আচ্ছা, এফটা কি স্যার? এফটা হলো পিক ফ্যাক্টর। ওই যে বললাম 30% বেশি ধরতে হবে, বা 50% বেশি ধরতে হবে, বা 2 গুণ ধরতে হবে, এই জিনিসগুলো হলো পিক ফ্যাক্টর। 1.3 হইতে পারে, 1.5 হইতে পারে, 2 হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ছোট হাতের কিউটা কি? এভারেজ ওয়াটার কনজাম্পশন পার ক্যাপিটা পার ডে। এই যে এভারেজ ওয়াটার কনজাম্পশন কোনটা, এই যে এভারেজ যে ওয়াটারটা আছে, এভারেজ যতটুকু পানি লাগে সেটা হলো এভারেজ ওয়াটার কনজাম্পশন, সেটা হচ্ছে হলো ছোট হাতের কিউ। আর ডাব্লিউটা কি স্যার? লস এন্ড ওয়েস্টেজ ইন পার্সেন্টেজ, যে আমার কতটুকু পানি লস হচ্ছে সেটা। এই সূত্রের দরকার নাই। এই সূত্রে কি করছে, পিএফ যেটা ছিল সেটাকে ভাঙছে। তাহলে পিএফ সমান সমান কি ছিল, পিপি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। মিটার আগে এটা আমরা পড়ে আসছি। সেটা যদি আমাদের এই জায়গায় পিএফ এর জায়গায় বসাই, এই যে এতটুকু অংশ, তাহলে আমরা এই সূত্রটা পাই। ঠিক আছে, সো আমরা যখন ম্যাথ করব তখন জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে এখানে আর কি কি পড়তে হবে, ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজাইন এখানে দেখতে হবে, যে হ্যাজেন উইলিয়ামের একটা ইকুয়েশন আছে। আচ্ছা, এটা অন্য জিনিস, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। এটাতে আমাদের একটা সার্কিট সলভ করতে হয়, আমরা যেরকম ইলেকট্রিক্যালের সার্কিট সলভ করে আসছি ওরকম সার্কিট সলভ করতে হয়। এটা অনেক বড় জিনিস, এটা আমরা নেক্সট একটা ক্লাস জুড়ে শুধু এই ম্যাথই দেখব। ঠিক আছে, আমরা এই ম্যাথটা এখন ইগনোর করতেছি, আমরা কেবল যে সূত্রটা পড়ছি ওই সূত্র দিয়ে একটা ম্যাথ দেখব। এই যে এক্সাম্পল 1, তাহলে এখানে কি বলছে, যে ক্যালকুলেট দ্য পিক ওয়াটার ডিমান্ড of a rural community having having a present population of 500 for a design period of 5 years। তাহলে
5 বছরের ডিজাইন পিরিয়ড দেওয়া আছে, মানে n এর ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট পপুলেশন 500 দেওয়া আছে, মানে pp এর ভ্যালু দেওয়া আছে। ওকে, তো এভারেজ পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন ইজ 50 lpcd, তার মানে এভারেজ কতটুকু কনজিউম হচ্ছে সেটা আমাদের দেওয়া আছে 50 lpcd, মানে কি ছোট হাতের কিউ আমাদের দেওয়া আছে 50 lpcd উইথ এ পিক ফ্যাক্টর অফ 3। পিক ফ্যাক্টর দেওয়া আছে, পিক ফ্যাক্টরটা কোনটা বলছিলাম স্যার, ছোট হাতের এফ যেটা সেটার ভ্যালু হচ্ছে হলো পিক ফ্যাক্টর। তাহলে পিক ফ্যাক্টর দেওয়া আছে 3। পিক ফ্যাক্টর 3 মানে কি, যে আমার এভারেজে যতটুকু পানি লাগে আমার সকালবেলা তার চেয়ে 3 গুণ পানি বেশি লাগে। ঠিক আছে, সো পিক ফ্যাক্টর হচ্ছে হলো এটা বোঝায় যে আমার এভারেজ অপেক্ষা কত বেশি ধরে আমি ডিজাইন করব। ওকে, পপুলেশন গ্রোথ রেট আর এর ভ্যালু দেওয়া আছে 2%, মানে আর ইজ ইকুয়াল টু কত 0.02, আর লস এন্ড ওয়েস্টেজ দেওয়া আছে 20%। সব কিছু দিয়ে দেওয়া আছে, আমার শুধু সূত্রটা বসাতে হবে। তাহলে সবকিছু দেওয়া আছে কি কি, বড় হাতের কিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ছোট হাতের কিউ ইন্টু পি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস 0.01 ডাব্লিউ। এই যে এই সূত্রটা, এই সূত্রটা এইখানে পি অফ এফ কে আমি শুধুমাত্র ভাঙছি, অর্থাৎ এই যে এটা পি অফ এফ কে ভাঙলে কি হয়, পিপি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, ফিউচার পপুলেশন ইজ ইকুয়াল টু প্রেজেন্ট পপুলেশন ইন্টু 1 প্লাস পপুলেশন গ্রোথ হোল টু দি পাওয়ার ডিজাইন ইয়ার। ঠিক আছে, তাহলে আমি দেখি এখানে কি করছে। তাহলে এই জায়গাতে আমি সবগুলো বসাই দিছি, বসানোর পর আমার পিক ফ্যাক্টর কত 3, তার মানে এফ এর ভ্যালু 3, কিউ এর ভ্যালু কত, ছোট হাতের কিউ কত 50 এলপিসিডি, এভারেজ পার ক্যাপিটা, তাহলে এটা 50 দিলাম। পিপি মানে হলো প্রেজেন্ট পপুলেশন কত 500, তাহলে এখানে 500 দিলাম ইনটু 1 প্লাস আর, আর এর ভ্যালু কত 0.02, 0.02 দিলাম। তাহলে কোশ্চেনে যদি পরীক্ষায় শুধুমাত্র 2% বা 3% লেখা থাকে সেই ক্ষেত্রে কি হবে 0.03 এটা বানাই নিতে হবে। এখানে তো r is equal to 0.02 দেওয়া আছে। যদি পপুলেশন গ্রোথ ইজ 5% থাকে তাহলে r এর ভ্যালু কত 0.05, যদি 10% থাকে তাহলে 0.1, যদি 2% থাকে 0.02। তাহলে এখানে r এর ভ্যালু বসাইলাম। আর 5 কই থেকে আসছে স্যার, এই যে ডিজাইন পিরিয়ড, যে কত বছরের জন্য আমি ডিজাইন করতেছি সেটা দেওয়া আছে। তাহলে n এর ভ্যালু 5 দেওয়া আছে, এখানে আমি 5 বসাই দিলাম, ডিভাইডেড বাই কি হবে 1 মাইনাস 0.01 ইন্টু ডাব্লিউ। তাহলে 1 মাইনাস 0.01 ইন্টু ডাব্লিউ এর ভ্যালু কত 20% লস। তাহলে 20% লসটা আমি এই জায়গাতে বসাই দিচ্ছি। দেওয়ার পর আমার কি আসছে, সুন্দর মতো একটা অ্যান্সার আসছে, যেটাকে আমি কি বলছি এলপিডি। এলপিডি মানে কি স্যার, লিটার পার ডে। ঠিক আছে, তাহলে লিটার পার ডে কে আমি যদি মিটার কিউব পার ডে তে নিতে চাই কি করতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ দিতে হবে। কেন, কারণ 1 লিটার সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব, বা 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। ঠিক আছে, কেউ কিছু বলতেছেন? ওকে, যেটা বললাম যে আমাদের কি করতে হবে, মাইক অন থাকলে একটু মাইকটা অফ করে দেন। তাহলে আমাদের কি করতে হবে, যে এর সাথে 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণ দিলে আমি কত মিটার কিউব প্রতিদিন লাগতেছে সেই জিনিসটা আমি বের করে ফেলতে পারবো। ক্লিয়ার হয়েছে? ম্যাথ নিয়ে কারো কোনো সমস্যা আছে? সহজ একটা ম্যাথ, আই হোপ কারো কোনো প্রবলেম নাই। আর আমরা নেক্সট দিন যেটা দেখব সেটা হচ্ছে হলো এই যে এক্সাম্পল 2 দেখব। এক্সাম্পল 2 অনেক বড় একটা ম্যাথ, অনেক বড় টেবিল করতে হয়, দুইবার আমাদের হচ্ছে হলো করতে হয় আর কি, ট্রায়াল দিতে হয়, দুইবারের জায়গায় তিনবারও লাগতে পারে যদি আমরা শুরুতে ঠিকভাবে না ধরতে পারি। সো এটা অনেক বড় একটা ম্যাথ, এই ম্যাথটা আমরা হলো নেক্সট দিন দেখব। এটা হলো ওয়াটার ডিস্ট্রিবিউশনের ম্যাথ, যে কোন জায়গা থেকে কি ডিস্ট্রিবিউশন যাবে, এবং এটা যখন দেখব তখন আমরা এই যে এই গ্রাফটা লাগবে এই ম্যাথের জন্য, এটা আমরা পরীক্ষায় দিয়ে দিব যদি দরকার হয়। আর হচ্ছে হলো এই যে টোটাল জিনিসটা আমাদেরকে বুঝতে হবে তখন, এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজাইন, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই টোটাল জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এই সূত্রগুলো কই থেকে আসলো কিভাবে আসলো সবকিছু বুঝে এই লুপটা কিভাবে কাজ করছে, আর এই গ্রাফ থেকে আমরা কিভাবে ভ্যালু বের করব এই জিনিসগুলো বুঝে আমাদের হচ্ছে হলো এই এক্সাম্পলটা নেক্সট ক্লাসে আমরা দেখব। ঠিক আছে, আজকে যতটুকু পড়াইলাম ততটুকু কোনো ঝামেলা আছে, কোনো জায়গাতে বুঝতে অসুবিধা আছে? আজকে কিন্তু সহজ জিনিসপত্র পড়াইছি, জাস্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ছি আমরা, তারপর হচ্ছে হলো তিনটা ডায়াগ্রাম পড়ছি, তিনটা ওয়াটার সাপ্লাই, আর একটা হচ্ছে হলো ছোট একটা ম্যাথ করছি।
ঠিক আছে? স্যার আজকের ক্লাস থেকে এক্সামের জন্য কি কি পড়বো স্যার?